স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আমি একটা ডিসক্লেমার দিচ্ছি যে আপনারা এখানে ইমেজটা পাবলিক শেয়ার করবেন না, কারণ এখানে কোনো প্রপার পারমিশন নেওয়া হয় নাই। আমরা গতদিন ছিলাম অ্যারিথমিয়া শেষ করছি না এক টপিক পর্যন্ত? এগুলো কি শেষ করছিলাম? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমি প্রথমে চলে আসবো ইস্কিমিয়া, তারপরে আমি আবার অন্য জায়গায় চলে আসবো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কিউআরএস কমপ্লেক্স ইন চেস্ট লিড, এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। চেস্ট লিডের কিউআরএস কমপ্লেক্সটা আসলে কিছু নিয়ম ফলো করে। এর ভিতরে একটা হচ্ছে সেপ্টাল কিউ, কোনো লিডে পাওয়া যাচ্ছে সেপ্টাল আর, এবং আর ওয়েবের একটা প্রোগ্রেশন থাকে ফ্রম V1 টু V6, একটা প্রোগ্রেশন থাকে, এবং প্রিডমিনেন্টলি নেগেটিভ থেকে প্রিডমিনেন্টলি পজিটিভ এরকম একটা জায়গা থাকে যেখানে ট্রানজিশনটা হয়, যেখানে এর আগ পর্যন্ত প্রিডমিনেন্টলি নেগেটিভ ছিল, এখন প্রিডমিনেন্টলি পজিটিভ হয়ে আসছে। এটা হচ্ছে ইউজুয়ালি V3 অর V4, এই জায়গাটা হচ্ছে ট্রানজিশন জোন। এটা যদি আরো নিচের দিকে চলে আসে, যেমন B5 টু B6, তখন আমরা বলি পুয়ার প্রোগ্রেশন অফ আর ওয়েভ। ঠিক আছে? এখন আপনারা যদি দেখেন এই যে এখানে আমাদের কিউ ওয়েভের উৎপত্তিটা আমাদের দেখেন। প্রথমে যখন হিজ বান্ডেল দিয়ে আমাদের কাছে ইলেকট্রিসিটিটা আসতেছে, আসার পরে সাডেনলি লেফট বান্ডেল ব্রাঞ্চ যেটা, সেখান থেকে একটা ইলেকট্রিক লিক হয়। লিক হওয়ার ফলে সে হচ্ছে সেপ্টামটাকে ডিপোলারাইজ করে। তাহলে সেপ্টামের ডিপোলারাইজেশনটা ফ্রম লেফট টু রাইট, এবং প্রিডমিনেন্টলি পরবর্তীতে পুরা ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হয়। সুতরাং প্রথম দিকে তার হচ্ছে একদম শুরুতে এই ইলেকট্রিক ভেক্টরের যে ডিরেকশনটা সেটা হচ্ছে লেফট টু রাইট, আর পরে যখন পুরা ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হয়ে যায় তখন লেফট ভেন্ট্রিকল যেহেতু মাসকুলারলি এন্ড ইলেকট্রিক্যালি মোর প্রমিনেন্ট, সো ডিরেকশনটা চলে আসে তখন রাইট টু লেফট। কারণ আমরা ভেক্টর রুলে যেটা পড়ছি যে লিডের পজিটিভ পুল যেদিকে, সেদিকে যখন ইলেকট্রিক কারেন্টটা যাচ্ছে তখন সেখানে আপওয়ার্ড ডিফ্লেকশন হবে, আর লিডের পজিটিভ পুলের বিপরীতে যখন কারেন্ট যাবে তখন নেগেটিভ ডিফ্লেকশন। এই সেপ্টামের যে ডিপোলারাইজেশনটা ইনিশিয়ালি হয় ফ্রম লেফট টু রাইট, এর কারণে হচ্ছে এই লিড B1 যেটা প্রথম এই এই জায়গাতে থাকতেছে, সেখানে কিন্তু একটা পজিটিভ ডিফ্লেকশন হয়। এটাই হচ্ছে এখানে আমরা দেখছি এই যে উপরের দিকে একটা খোঁচা আছে, দেখা যায় না? দেখা যাচ্ছে তো? জি স্যার। এই যে এটা হচ্ছে সেপ্টাল আর ওয়েভ। আর এই B5 এবং B6 এ যদি আমরা দেখি তাহলে এই দেখেন নিচের দিকে একটু খোঁচা আছে, সেটা হচ্ছে সেপ্টাল কিউ ওয়েভ। আর এই প্রোগ্রেশনটা দেখেন V1 এ কিন্তু নেগেটিভ, V2 তে পজিটিভ, V3 তে এসেই কিন্তু প্রিডমিনেন্টলি সে পজিটিভ হয়ে আসছে। তার মানে তার প্রোগ্রেশনটা হইছে V3 তে। এটা কিন্তু স্বাভাবিক। এই প্রোগ্রেশনটা যদি V5 অথবা V6 এ এসে হইতো, তখন আমরা এটাকে বলতাম পুয়ার প্রোগ্রেশন অফ আর ওয়েভ। সিওপিডি পেশেন্টে সাধারণত এরকম পুয়ার প্রোগ্রেশন অফ আর ওয়েভ পাওয়া যায়। আমরা ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আমরা জানি যে দুটা কমন প্রেজেন্টেশন আছে। একটা হচ্ছে যে ক্রনিক স্টেবল এনজাইনা, আর একটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। অ্যাকিউট করোনারি সিনড্রোমকে আবার আমরা এর ভিতরে হচ্ছে আনস্টেবল এনজাইনা, নন এসটি এলিভেটেড এমআই, এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই তিনটা ভাগে ভাগ করতেছি। আমরা মূলত আজকে ইসিজির যে বিষয়গুলো আলাপ করব সেটা হচ্ছে আপনার স্টেমি নিয়ে, মানে এসটি এলিভেটেড এমআই নিয়ে আমি আলাপ করব। কারণ আপনাদের পরীক্ষায় থাকবে এই এসটি এলিভেটেড এমআইটি থাকবে। এটা যদি আপনি বুঝেন, অন্যগুলো আপনি বুঝতে পারবেন। এখানে একটা ক্রোনোলজিক্যাল ইসিজি কিছু চেঞ্জ হচ্ছে, যেমন হাইপার একুইটি হয়, এসটি এলিভেশন হয়, অ্যাপিয়ারেন্স অফ কিউ ওয়েভ আসে, প্রোগ্রেশন অফ কিউ ওয়েভ হয়, আর ওয়েবের হাইট রিডাকশন হয়, টি ইনভার্সন হয়, আবার এসটি বেস লাইনে চলে আসে, টি ওয়েভটা আবার নর্মাল হয়ে যায়। কিন্তু কিউ ওয়েভটা ইউজুয়ালি পারসিস্ট করে ইনডিফিনিট পিরিয়ডে, যদি এখানে কোনো ইন্টারভেনশন না হয়। সুতরাং যদি আমরা একটা ইসিজিতে এরকম পাই যে কোনো চেঞ্জ, ধরনের চেঞ্জ নাই, কিন্তু শুধুমাত্র কিউ ওয়েভ আছে,
প্যাথোলজিক্যাল কিউএফ, তাহলে এটাকে আমরা ওল্ড ইসকেমিক হার্ট ডিজিজ হিসাবে নিয়ে নিই, যেটা হচ্ছে পুরাতন, আগের একটা ইসকেমিক হার্ট ডিজিজের কারণে হয়েছে। কিন্তু এই চেঞ্জ গুলা যেগুলা কিউএফ এর চেঞ্জ, এসটি এলিভেশন, এগুলা কিন্তু ওল্ড না, এগুলো হচ্ছে এই রিসেন্ট নিউ স্টেমে। তাহলে এই শুধু কিউএফ এর প্রেজেন্স কিন্তু শুধুমাত্র ওল্ড স্টেম, ওল্ড এমআই এর এভিডেন্স হিসাবে নিয়ে আসে। এই ছবিটা দেখেন ভালো করে। এই যে একটা নরমাল ইসিজি, এই যে একটা আইসো ইলেকট্রিক লাইন, সেখানে এসটিটা হচ্ছে তার সেগমেন্টে আছে, টিটা হচ্ছে উপরের দিকে আছে, এই যে কিউআরএস কমপ্লেক্স। হাইপার একুট টিটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে। তারপরে দেখেন পরের স্টেপে এসে এসটি এলিভেশন হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো না? এই যে এসটি এলিভেশন হয়ে যাবে। তারপরে টিটা হচ্ছে এসটি এলিভেশনের সাথে টিটা ইনভার্টেড হয়ে গেল এবং কিউএফটা আসা শুরু করতেছে। এদিকে দেখেন কিউএফটা আসা শুরু করছে, কিউএফ আসা শুরু করতেছে, কিউএফটা পরে কিন্তু দেখেন সবকিছু নরমাল হয়ে গেল। এসটিটাও জায়গা মতো চলে আসছে, টিটাও আবার ইনভার্টেড ছিল, সেটা উপরে উঠে গেছে, কিন্তু কিউএফটা পারসিস্ট করতেছে। দিস আর দ্য সিকোয়েন্স। এর দুই ধরনের প্রকার আছে, আমরা জানি যে একটা হচ্ছে কনভেক্সিটি আপওয়ার্ড আর একটা হচ্ছে কনকেভিটি আপওয়ার্ড। সাধারণত কনভেক্সিটি আপওয়ার্ড যে এসটি এলিভেশন, সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। আমাদের ইয়ে হচ্ছে না তো, ইয়ে আনস্টেবল দেখাচ্ছে, আমি আছি তো না, ইন্টারনেট আনস্টেবল দেখা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন বলেন তো? জি স্যার। দেখা যাচ্ছে। এখানে একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন কনভেক্সিটি আপওয়ার্ড, এরকম এসটি এলিভেশন হতে পারে। আবার এই দিকে এসে এই জায়গা থেকে যদি আমি ধরি তাহলে কিন্তু আবার কনভেক্সিটি আপওয়ার্ড। এই যে দেখেন কনভেক্সিটি আপওয়ার্ড, এখানে কনভেক্সিটি আপওয়ার্ড, এই জায়গা তো পুরাই বোঝা যাচ্ছে একদম কনভেক্সিটি আপওয়ার্ড। এই যে প্যাটার্ন গুলা, এগুলো আপনারা দেখে রাখেন যে এই প্যাটার্ন গুলা কিন্তু হচ্ছে ইসকেমিক প্যাটার্ন। আর এখানে আপনি দেখেন এই যে এখানে নৌকার মতো মনে হচ্ছে না এই জায়গাটা, এই যে দেখেন এগুলো হচ্ছে নৌকার মতো মনে হয়। এই নৌকার মতো মনে হয় যেগুলা, সেগুলা কিন্তু হচ্ছে আসলে these are the concavity upwards, এগুলা পেরিকার্ডাইটিস কে সাজেস্ট করে, নট ইসকেমিক। ইসকেমিক হার্ট ডিজিজ নয়, এখানে হচ্ছে পেরিকার্ডাইটিস কে সাজেস্ট করে এরকম কনকেভিটি আপওয়ার্ড। আর এই প্যাটার্ন যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্যাটার্ন দেখাইলাম, এগুলো হচ্ছে কিন্তু ইসকেমিয়া কে সাজেস্ট করে। এবং একটা জিনিস আমি বলছি যে এর আগে একটা জিনিস বললাম যে একটা নর্মাল কিউএভ অথবা সেপ্টাল কিউএভ, আর এখন আমি আবার বলতেছি যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে থাকবে হচ্ছে প্যাথোলজিক্যাল কিউএভ। প্যাথোলজিক্যাল কিউএভ এর কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলা ওই নর্মাল বা সেপ্টাল কিউএভ এ থাকে। আর ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে এটা করসপন্ডিং যে আর ওয়েভটা আছে, এই যে এই কিউআরএস কমপ্লেক্সে করসপন্ডিং আর ওয়েভটা যদি থাকে, তাহলে তার অ্যাটলিস্ট 25% এর সমান অথবা তার চেয়ে বেশি হবে। আর এটা হচ্ছে কিন্তু সাধারণত এই সহজ ব্যবসায় মনে রাখেন যে এই যে নিচের দিকে যে একটা গভীরতা কিউএভ এর, সেই গভীরতাটা কিন্তু দুইটা ঘরের চেয়ে বেশি থাকবে। এই মিলিমিটার হিসেবে আমি নাই, আমি হচ্ছে যে ঘর নিয়ে হিসাব করছি। দুইটা ছোট ঘরের চেয়ে বেশি থাকবে, তখন এই দুইটা ক্রাইটেরিয়া যদি আমার ফিল আপ করে, ইট ইজ প্যাথোলজিক্যাল কিউএভ। এটা কিন্তু নর্মাল কিউএভ না। এখন একটা সহজ সূত্র আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রুল অফ টু ইন দ্য স্টেম। স্টেমিতে দুইটা রুল আছে, রুল অফ টু আছে। একটা হচ্ছে যে ইসিজি চেঞ্জ নিড টু বি প্রেজেন্ট ইন অ্যাট লিস্ট টু কনজিকিউটিভ লিডস টু বি কনসিডার সিগনিফিকেন্ট। শুধুমাত্র আপনার একটা লিডে হলো, যেমন লিড 1, এটা কিন্তু সিগনিফিকেন্ট না। এর সাথে করসপন্ডিং একটা লিড আছে এবিএল, তাহলে 1 এবিএল দুইটাতে যদি হয় তাহলে এটা সিগনিফিকেন্ট। এরকম শুধুমাত্র আপনার ভি5 এ হলো, সেটা কিন্তু সিগনিফিকেন্ট হবে না। ভি5 টু ভি6 দুইটাতে হইলো সেটা সিগনিফিকেন্ট হবে। মানে দুইটা করসপন্ডিং লিড গুলাতে অ্যাটলিস্ট দুইটা লিডে এই ইসিজি চেঞ্জ থাকলে তখন আমরা এটাকে সিগনিফিকেন্ট হিসাবে নিব। এবং এসটি সেগমেন্টটা আগেই বলছি যে এসটি সেগমেন্ট যদি এলিভেশন হয় সেটাও সিগনিফিকেন্ট ধরতে হলে দুইটা ছোট ঘরের বেশি হইতে হবে। দুইটা ছোট ঘরের বেশি হইলে তখন আমরা সেটাকে সিগনিফিকেন্ট। আর কিউএব এর যে গভীরতাটা সেটাও আমরা বলছি যে দুইটা ছোট ঘরের চেয়ে সমান অথবা বেশি হলে তাকে আমরা সিগনিফিকেন্ট। তাহলে আপনি রুল অফ টুটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে, এটা বইপত্রের কথা না, এটা আপনাদের একটা টিপস দিলাম, এটা স্টেমিতে এইটা হচ্ছে রুল অফ টু। এই তিনটা রুল অফ টু যদি মনে রাখেন তাহলে আপনারা একটা এসটি এলিভেটেড এমআই এর ইসিজি খুব সহজেই চিনতে পারবেন। এটা ওই একই জিনিস বলছে যে দেখেন এখানে খুব ছোট, আর এটা দেখেন বড় গভীর,
প্রশস্ত এবং এই হাইটটা 25% এর কাছাকাছি। তার মানে ইট ইজ প্যাথোলজিক্যাল কিউএফ, আর এটা হচ্ছে নরমাল কিউএফ। করসপন্ডিং লিড নিয়ে কিন্তু অনেক কথা আছে। করসপন্ডিং লিডের কথার আগে আমি এই ইয়েতে যাচ্ছি। আপনি যদি চেস্ট লিডটা দেখেন তাহলে দেখেন, এই যে দেখেন, এই যে V2, V1, V2, V3, V4 এই জায়গাটা এগুলা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে, পার্টিকুলারলি এই জায়গাটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আপনার সেপ্টাম। সেপ্টামটাকে রিপ্রেজেন্ট। আর এই V5 এবং V6 এরা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে এই ল্যাটারাল অংশটা। ঠিক আছে? আর এইদিকে দেখেন যে 1 এবং ABL এবং এর সাথে B5 এবং B6 এই চারটা লিড কিন্তু রিপ্রেজেন্ট করবে হচ্ছে ল্যাটারাল অংশটা, হার্টের ল্যাটারাল অংশ। আর এই যে নিচের দিকে যদি দেখি 2, 3 ABF এই তিনটা লিড কিন্তু রিপ্রেজেন্ট করতেছে আপনার ইনফিরিয়র অংশ। আর এই ওভারঅল যদি আমি চিন্তা করি যে V1 টু V6 এই অংশটা, তাহলে পুরাটা মিলে রিপ্রেজেন্ট করে আসলে এন্টেরিয়র অংশ, সামনের অংশ, হার্টের সামনের অংশ। ঠিক এই জিনিসগুলাই আমি এখানে লিখি। এই যে এখানে আবার দেখেন, এই যে এই জায়গাটা আরো স্পষ্ট আছে দেখেন, B5 B6 হচ্ছে ল্যাটারালি, এই জায়গাটা হচ্ছে সেপ্টাম। আর এই চেস্ট লিড গুলা কিন্তু সামনে থাকে, কিন্তু এই পুরাটাই হচ্ছে, পুরা সবগুলা চেস্ট লিড হচ্ছে আসলে এন্টেরিয়র হার্ট, সামনের হার্টটাকে রিপ্রেজেন্ট করে। এই জিনিসগুলো এখানে লিখে আনছি। ইন্টেরিয়র লিডস লিড টু 3 ABF, lateral leads 1 ABL, B5 B6, septal lead is B1 to B4, and anterior lead is B1 to B6, 1 ABL. এই জিনিসগুলো আপনাদের আসলে মুখস্থের কোনো প্রয়োজন নাই, যদি আপনি এই ছবিগুলোর কনসেপ্ট মাথায় থাকে আপনাদের এমনিই মনে থাকে। এখন করসপন্ডিং দুইটা লিডের কথা বলছিলাম, তাহলে আপনাকে এই ইনফিরিয়র লিডে দেখা যাচ্ছে যে 2, 3 ABF এর ভিতরে দুইটা করসপন্ডিং লিডে চেঞ্জ থাকলে তখনই আপনি তাকে সিগনিফিকেন্ট চেঞ্জ দেন। হয়তো সে 2 এবং 3 এ হইতে পারে, অথবা 3 এবং ABF এ হইতে পারে। সেম এই জিনিসগুলো এরকম ল্যাটারাল লিডে যে কোনো দুইটাতে থাকতে হবে, 1 ABL এ থাকতে হবে। শুধু 1 এ থাকলো তাহলে এটাকে আমি সিগনিফিকেন্ট বলবো না। তাহলে এটাই হচ্ছে রুল অফ 2 এর, যে করসপন্ডিং অন্তত দুইটা লিডে চেঞ্জ থাকতে হবে, তখন আপনি এটাকে সিগনিফিকেন্ট হিসাবে নেবেন। এই যে এই জায়গাটাতে আপনারা দেখেন, এই যে লিড 1 এ এসটি কিন্তু, এসটি কি এলিভেটেড নাকি এলিভেটেড না বলেন? কোন কোন লিডে এসটি এলিভেটেড একজন বলেন তো? কেউ একজন বলেন, lead 2 তে elevated, জুড়ে বলেন। স্যার lead 2 2 তে তে এলিভেটেড আছে, elevated মনে আছে 3 তে আছে স্যার, 2 3 2, ABF 3 ABF. 3 AVF 3 ABF 2, এ আছে। 3 ABF এ। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এগুলাতে কি যে V1 V2 V3 এগুলা কি স্যার এসটি ডিপ্রেশন রিসিভ ঠিক আছে। তাহলে এই যে 2, 3 ABF এগুলা কোন জায়গাটাকে রিপ্রেজেন্ট করে? একটু আগে যে বলে আসছি বলেন। Inferior inferior surface. lead, Inferior surface. তাহলে এখানে কি মোর দেন দুইটা তো আছে at least, তিনটাতেই আছে। তার মানে এটা ইনফেরিয়র, ঠিক আছে? এবং এখানে কি আছে? এসটি এলিভেশন আছে। প্রিডমিনেন্টলি আমরা যেটা দেখতেছি এসটি এলিভেশন। এসটি এলিভেশন কি অ্যাকিউট নাকি ওল্ড কোনটা? Acute, sir. এই যে দেখেন অ্যাকিউট ইনফেরিয়র এমআই, ঠিক আছে? এখন আপনাদের একটা মানে এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি হাউ টু রিড দ্য ইসিজি অফ এমআই। আপনি কিন্তু ওভারঅল সব দেখলেন 1 2 3 এবিএফ বি1 বি2 এভাবে সিরিয়ালে দেখলেন, এভাবে দেখলে আপনি মিস করবেন। আপনাকে দেখতে হবে, আপনার দেখার সিস্টেমটা থাকতে হবে করসপন্ডিং। আপনি 1 এ যখন আপনি এসটি এলিভেশন পাইছেন, সাথে সাথে আপনার চোখ যাইতে হবে আপনার কি এবিএল এ আছে কিনা, কারণ 1 এর সাথে করসপন্ডিং হচ্ছে এবিএল, ঠিক না? এবিএল এ পাইলেন, সাথে সাথে আপনার চোখ যাবে বি5 বি6 এ আছে কিনা। আপনি এই ল্যাটারাল অংশটা কভার করলেন। আপনি যখন 1 এ পান নাই, 2 তে পাইছেন, সাথে সাথে আপনার পরবর্তী কাজ হচ্ছে দেখবেন যে সাথে সাথে যে 3 তে আছে কিনা এবিএফ এ আছে কিনা, তার এই যে করসপন্ডিং লিড। এইভাবে আপনাকে ইসিজি দেখতে হবে। ইসিজি দেখা মানে এরকম না যে আপনি 1 টা দেখে শেষ করলেন, 2 দেখে শেষ করলেন, 3 দেখে শেষ করলেন, এবিআর দেখলেন, এবিএল দেখলেন, এবিএফ দেখলেন। এইভাবে ইসিজি দেখা হয় না। ইসিজি দেখার সিস্টেম হচ্ছে এরকম। আপনি করসপন্ডিং লিড গুলাকে যখনই আপনি ইসকেমিক চেঞ্জ পাবেন, তখনই আপনি করসপন্ডিং লিডে দেখতে হবে। চেঞ্জ অনুযায়ী আপনাকে এই ইসিজি দেখার সিস্টেম, আপনার একটা এমআই ইসিজি একরকম দেখতে হবে, আপনার একটা হার্ট ব্লকের ইসিজি আরেকরকম দেখতে হবে, টেকিয়ারিথমিয়ার ইসিজি আরেকরকম দেখতে হবে। টেকিয়ারিথমিয়াতে আমি কি বলছিলাম? একজন বলেন তো? যখন আপনি টেকিয়ারিথমিয়া পাচ্ছেন তখন সাথে সাথে কি দেখতে হবে? ওয়েভ আছে কিনা, কি বলছেন? হ্যাঁ? ই ওয়েভ আছে কিনা এটা দেখবো। প্রথমে দেখবেন টেকিয়ারিথমিয়াটা রেগুলার ও ইরেগুলার, ঠিক আছে? যদি ইরেগুলার হয় মোস্ট লাইকলি এট্রিয়াল ফিব্রিলেশন, তাও দেখে নেবেন পিওব আছে কিনা।
যদি রেগুলার হয় আপনি দেখবেন ক্লিয়ারলি ভিজিবল পি ওয়েভ আছে কিনা। ক্লিয়ারলি ভিজিবল পি ওয়েভ থাকলে ইট ইজ সাইনাস ট্যাকিকার্ডিয়া, আর ক্লিয়ারলি ভিজিবল পি ওয়েভ না থাকলে ইট ইজ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই যে এইগুলা হচ্ছে আপনার সূত্র। তাহলে এখানেও আপনি যখন যখন আপনি একটা এসটি চেঞ্জ পাচ্ছেন, এসটি এলিভেশন পাচ্ছেন, আপনাকে অ্যাকিউট এমআই চিন্তা করতেছেন এসটি এলিভেটেড, তখন আপনাকে এইভাবেই দেখতে হবে যে আপনি লিড 2 তে পাওয়া মাত্রই আপনি 3 এবিএফ দেখে তারপর অন্য কিছু দেখবেন। আগে 3 এবিএফ কভার করে ফেলবেন। 1 এ পাচ্ছেন মানে হচ্ছে আপনি সাথে এবিএল, বি5, বি6 দেখে তারপরে আবার ইসিজিটা করবেন। তাহলে এটা হচ্ছে সিস্টেম। এখানে আপনি দেখেন এই জায়গাতে কি আছে দেখেন বলেন তো? এসটি গুলা কোথায় কোথায় এলিভেটেড? একজন বলেন, আরেকজন বলেন। হুম? স্যার V2 থেকে V6 বি2 থেকে বি6 আর কোথাও নাই? আর 1 এও আছে। 1 AVL, 1 এবিএল আছে। AVLS. তাহলে এটা পুরাটাই একটা অ্যান্টেরিয়র লিড, হ্যাঁ অ্যান্টেরিয়র অংশটাকে দেখেন। অ্যান্টেরিয়র, ল্যাটারাল, সেপ্টাল সব অংশটাকে এসে কভার করে। সব জায়গাতে কভার করে তার হচ্ছে এমআই। তার মানে তাহলে এটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল এমআই, আর কেউ বলে এন্ট্রোসেপ্টাল এমআই, কেউ বলে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। এগুলা মানে ভাষাগত অনেক পার্থক্য আছে। হোয়াটএভার মাইট বি, এখানে সেপ্টাম, অ্যান্টেরিয়র, ল্যাটারাল পুরো অংশটাকে সে এই এমআইটা হচ্ছে কভার করছে। 2-3 এবিএফ এ কিন্তু নাই। তার মানে হচ্ছে এই অংশটা। তাহলে এটা এখানে যখন আপনি শুরু করলেন লিড দেখা, 1 এবিএল দেখছেন, এই পুরাটা যখন আবার দেখতেছেন এইভাবে করসপন্ডিং অংশটাকে আপনাকে দেখতে হবে। এবং এখানে 2 তে কি আছে বলেন তো? 2 আর 3 Pathological তে cue. 2 আর 3 তে কি আছে? এসটি এলিভেশনের পাশাপাশি 2, 3 এগুলাতে কি আছে বলেন? Sir, pathological cue. প্যাথোলজিক্যাল কি আছে? এগুলা কিন্তু প্যাথোলজিক্যাল কি। এই জায়গাটা খুব স্পষ্ট না। এই ইসিজিটা একটু দেখেন। এটাতে দেখেন এই যে 1, 2, 3 এবিএফ। ঠিক আছে? এই যে 1 আর 2 তে দেখেন প্রিডমিনেন্ট রিফ্লেকশন কোন দিকে বলেন তো? উপরের দিকে। ঠিক আছে? পজিটিভ। 3 তে কিন্তু নিচের দিকে। ক্লিয়ার হচ্ছে না। মনে হচ্ছে যে এটা মনে হয় কিউএফ হইতে পারে। কিন্তু এবিএফ যদি আমি দেখি তাহলে এবিএফ এ কি উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে sir. উপরের দিকে। তার মানে করসপন্ডিং দুইটা লিডে কিন্তু নাই। সুতরাং এই জায়গাটাকে আমি ইগনোর করব। এটাকে আমি বলব না। কিন্তু V1 এ যদি আমি চলে আসি, V1, V2, V3, V4, V5, V6 এখানে প্রোগ্রেশন হওয়ার কথা ছিল না? জি স্যার। এটা তো নিচের দিকে, এটাও একটু নিচের দিকে থাকবে। এখান থেকে উপরের দিকে হওয়া শুরু হবে। ঠিক না? 3 অথবা 4 এ। কিন্তু এখানেও হইল না, এই জায়গায় হইল না। তার মানে কোনো প্রোগ্রেশন নাই। এবং পুরাটা খোঁজ করলে দেখা যাবে যে কোনো ধরনের কোনো আর ওয়েভ নাই। এখানে যা আছে সব হচ্ছে কিউ। সবই হচ্ছে কিউ ওয়েভ। তাহলে এই যে কিউ ওয়েভের যে সিস্টেমটা, তাহলে এটাকে আমরা বলতেছি যে শুধু কিউ ওয়েভ কিন্তু এসটি এলিভেশন নাই, টি ইনভার্সন নাই, কিছুই নেই। তার মানে এটা হচ্ছে ওল্ড এন্টেরিয়র। এটা রিসেন্ট এমআই না। ঠিক আছে? এখন অস্পিরিলেটেড আপনাদের যে মানে স্টেম থাকবে ইসি এমআই ডিসি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থাকবেই। এখানে আপনাদের এই ৬টা জিনিস আপনারা এখন একটু স্ক্রিনশট নিয়ে নেন যে এখানে এই ৬টা জিনিস কিন্তু আপনাদেরকে কভার করতে হবে। যেমন প্রথম স্টেমে থাকবে হচ্ছে ডেসক্রাইব দ্য ফাইন্ডিং। আপনি এই ফাইন্ডিংটাকে ডেসক্রাইব করতে হবে যে এসটি এলিভেটেড অমুক অমুক লিডে, প্যাথোলজিক্যাল কি অমুক অমুক লিডে আছে, হার্ট রেট অমুক, এই সেই এগুলো মিলে তার মানে ইট ইজ ও অ্যাকিউট ইনফিরিয়র এসটি এলিভেটেড ইনফিরিয়র ফাইন্ডিংস। তারপরে যেটা থাকতে পারে 5 সিম্পটম এন্ড 5 সাইন। 5টা সিম্পটম বললেন তো একজন বলেন। এটা ইম্পর্টেন্ট, আমাদের এমআই ইসিজি শিখতে হবে। একজন বলেন 5টা সিম্পটম বলেন। শুরু স্যার করেন। চেস্ট পেইন, স্যার চেস্ট চেস্ট পেইন পেইন, এভাবে বললে আসলে আপনি চেস্ট পেইন বললে ঠিক আছে, আপনি ইয়ে পাবেন, কিন্তু পুরোপুরি মার্কস পাইতে হলে আপনাকে কিন্তু মানে অন্য জিনিস বলতে হবে। চেস্ট পেইন এর ক্রাইটেরিয়াটা বলতে হবে। কিরকম ক্রাইটেরিয়া বলেন? স্যার Severe squeezing chest pain, আপনি সেন্ট্রাল চেস্ট, হ্যাঁ বলেন, একজন বলতেছিলেন। আপনি সেন্ট্রাল Severe রেট্রোস্টার্নাল retrosternal centrally severe chest squeezing pain chest pain which ranges to রেডিয়েশন back and with right arm, including fear of death. রেডিয়েশন কি বলবেন? হুম? একটা এমআই পেশেন্টের পেইনের রেডিয়েশন কোথায় কোথায় হয় বলেন? স্যার জ, back এ হয়, নেক, শোল্ডারে হয় অথবা রাইট আর্মে হয়। না, রাইট আর্ম শব্দটা এখন আর ইউজ হয় না। রাইট লেফট আর্ম বাদ, এখন শুধু আর্ম ব্যবহৃত হয়। কারণ সাধারণত লেফট আর্মে হয়, রাইট সব আর্মে হতে পারে। এখন ডেভিডসন খুলে দেখবেন যে ওই ইয়েটা বাদ দিয়ে দিচ্ছে, শুধু আর্ম বলতেছে। নেক বলতেছে, জ বলতেছে, আর্ম বলতেছে, আর ইপিগেস্ট্রিয়াম বলতেছে। এই 4টা জায়গা বলতেছে। ইপিগেস্ট্রিয়াম, নেক, জ আর হচ্ছে আর্ম। আর কি সিম্পটম বলেন?
একটা তো চেস্ট পেইন বললেন, এই যে এই জিনিসগুলো সব চেস্ট পেইনের ভিতরে চলে আসছে। আরেকটা Sir, বলেন। nausea, vomiting, sweating, এরপরে যে যে অংশটা সেটা হচ্ছে palpitation. অটোনমিক ইনভলভমেন্ট। অটোনমিক ইনভলভমেন্টের আসলে দুই ধরনের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক ইনভলভমেন্টের কিছু ফিচার, প্যালপিটেশন, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া। আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ইনভলভমেন্টের কিছু ফিচার, যেমন নৌশিয়া, ভমিটিং। ঠিক আছে? আর breathlessness, ব্রেথলেসনেস হতে পারে। তাহলে শুধু যদি এরকম হয় যে এমআই পেশেন্ট কিন্তু তার চেস্ট পেইন নাই, শুধু ব্রেথলেসনেস, সেটাকে আমরা আসলে কি বলি? এটার টার্ম আছে, সেটা কি বলেন তো? এটা হচ্ছে এনজাইনা ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ব্রেথলেসনেসটা হচ্ছে এনজাইনা ইকুইভ্যালেন্ট। কোনো পেশেন্টের এনজাইনা পেইন থাকে না, কিন্তু শুধু ব্রেথলেসনেস থাকে। আরেকটা জিনিস বললেন, যেটা হচ্ছে ক্রনিক স্টেবল এনজাইনার যে পেইনটা, সেটাও কিন্তু সিভিয়ারিটি কম হইলেও সেটাও এমআই যে পেইন তার সাথে মিল আছে ক্রাইটেরিয়া। কিন্তু একটা সিম্পটম হচ্ছে ক্রনিক স্টেবল এনজাইনা থাকে না, কিন্তু সেটা হচ্ছে এই এমআই পেশেন্টের থাকে, সেই সিম্পটমটা বলেন। এটা একটা ইম্পর্টেন্ট সিম্পটম। Feeling of impending death. ইয়েস, ভেরি গুড। এটা হচ্ছে ফিয়ার অফ ইমপেন্ডিং ডেথ, যে রোগী মনে করে যে আমি এইমাত্র মরে যাচ্ছি। এটাই হচ্ছে এই সিম্পটমটা আপনি দেখবেন যে এখানে শুধুমাত্র এমআই এর ক্ষেত্রে এই সিম্পটমটা ব্যবহৃত। চার্জ নাই, চার্জ নাই, 6% চলে আসছে। সাইনগুলো আপনারা দেখে নিন, 6% চলে আসছে। না না, এই যে বন্ধ হয়ে গেল। কি অবস্থা হোস নয়ন দাদা? তোমরা শুভরে হোস্ট বানাই দাও। তারপর কি অবস্থা সবার? ভালো আছো? খুব ভালো। শুভ শান্তি পাইতেছিস না? শুভর বুকে খুব কষ্ট, ওই হোস্ট হইতে পারে না। না, মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, সারা যায় উদা হইয়া, আল্লাহ জানে কই গেলে। ওই শালাই হ্যালো হ্যালো করে গে। আরে আমাদের ফাইম দা হোস্ট। সাফাই দাদা একটু পর পর হাত তুলো কেন? নাও চা খাও। শুভ তোরে হোস্ট বানাই দিলাম, এবার খুশি থাক। রেকর্ড হইতেছে, কেউ কিছু বলিস না। কে রেকর্ড করে? আসলে খুব সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে এখন। জি স্যার। হ্যাঁ, এখানে প্রবলেম হচ্ছে, বুঝছেন? তাহলে এখানে একটা এই আরেকটা জায়গা দেখেন, ওয়ান ইমার্জেন্সি ইনভেস্টিগেশন। এখন বলেন তো, একটা ইসিজি আপনার অস্ট্রিতে আছে যেখানে
আপনি এসটি লিমিটেড এমআই পাচ্ছেন, ইন্টেরিয়র হোক ইন্টেরিয়র হোক। আপনাকে আরেকটা ইনভেস্টিগেশন চাইবে, সেটা কি কি বলবেন? এনিওয়ান? Sir, troponin করব। Troponins. মনে নাই, ভেরি গুড। 5 আদার ইনভেস্টিগেশন, এগুলো আপনারা দেখে নিয়েন। আপনি ব্লাড সুগার দেখবেন, লিপিড প্রোফাইল দেখবেন, আপনাকে চেস্ট এক্সরে করতে হতে পারে, একটা ইকোকার্ডিওগ্রাফি করবেন, সিবিসি করবেন, ঠিক আছে? 5 ম্যানেজমেন্ট আপনারা শিখে নিয়েন। ম্যানেজমেন্টের ভিতরে কিন্তু এই অক্সিজেন থাকবে, তারপরে হচ্ছে আপনার অ্যান্টিফিব্রিনোলাইটিক থাকবে, পিসিআই ওর স্ট্রেপ্টোকাইনেস, তারপরে আপনার পেইন কিলার মরফিন থাকবে, এরপরে হচ্ছে আপনার সবগুলা এই অ্যাসপিরিন, প্লাটলেট, ক্লোপিডোগ্রেল এগুলো থাকবে, অ্যান্টিপ্লাটলেট আছে। আপনার 5 একটা দিলেন অ্যাসপিরিন আর একটা দিলেন ক্লোপিডোগ্রেল, এরকম হবে না। ওগুলা মিলে হচ্ছে একটা স্টার। তাহলে আপনার 5টা ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট যখন বলবে, আপনি টোটাল ম্যানেজমেন্টটাকে কভার করে ফেলবেন এর ভিতরে। কমপ্লিকেশন গুলো আপনারা দেখে নিয়ে নেন, হচ্ছে রিটেন প্রশ্ন। এমআই কি কমপ্লিকেশন, লোকাল কমপ্লিকেশন কি আছে, সিস্টেমিক কমপ্লিকেশন কি আছে, এগুলো দেখে নিতে হবে। তাহলে একটা এমআই হসপিটাল আপনি এভাবে এই 6টা পয়েন্টে কিন্তু আপনাদেরকে শিখতে হবে। এটা আপনারা খুঁজে নিয়ে দেখেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এমআই কিন্তু আমাদের শেষ। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? কুইকলি আমরা আরেকটা টপিকসে গিয়ে আজকে শেষ করে দিব। ইসিজি ইসকেমিক হার্ট ডিজিজ, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আছে কোনো প্রশ্ন? ওল্ড এমআইটা যদি একটু বুঝিয়ে দিতেন আমাকে। ওল্ড এমআই এর এই যে এই জায়গাটা দেখেন, এই 6 নাম্বার পয়েন্টটা দেখতেছেন আপনি? দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে কি দেখতেছেন আপনি বলেন তো? আচ্ছা, কিউএব, বলতেছে যে প্যাথোলজিক্যাল কিউএব। প্যাথোলজিক্যাল কিউএবটা পারসিস্ট করতেছে, কিন্তু অন্য যে চেঞ্জ গুলো হয়েছিল, এসটি এলিভেশন, টি ইনভার্সন, সব কিন্তু নরমাল হয়ে গেছে। এসটিটা আবার নরমালে চলে আসছে, টিটা আবার নরমালে চলে আসছে। এই যে এটা দিয়ে শুরু হয়েছিল, এটা হচ্ছে নরমাল ইসিজি। এখানে যে জিনিসগুলো আছে সবই আছে, কিন্তু এই জায়গাতে কোনো প্যাথোলজিক্যাল কিউ ছিল না। এখানে এমআই ঘটনা ঘটার পরে এখানে এসে একটা প্যাথোলজিক্যাল কিউ হয়ে গেছে। তার মানে এইরকম যখন একটা সিনারিও পাবেন যে আপনি 2-3 এবিএফ এ শুধুমাত্র প্যাথোলজিক্যাল কিউ পাচ্ছেন, আর কোনো চেঞ্জ নেই, তখন থেকে আপনি বলবেন যে ওল্ড ইনফিরিয়র। অথবা V1 to V6 এ আপনি শুধুমাত্র কিউএফটা পাচ্ছেন, প্যাথোলজিক্যাল কিউ, কিন্তু ইসিজি এই এসটি এলিভেশন, টি ইনভার্সন এগুলা কিছু নাই, তখন আপনি এটাকে বলবেন হচ্ছে ওল্ড। ক্লিয়ার হয়েছে আপনার? জি স্যার, ক্লিয়ার। এখন আমরা আসবো হচ্ছে এবি ব্লক। হ্যাঁ, এবি ব্লক মানে হচ্ছে এই এবি নোডাল যে জায়গাটা, এই এবি নোডাল জায়গাতে যদি কোনো কন্ডাকশন ব্লক হয়, এটা হচ্ছে এবি ব্লক। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের স্যার সবাইকেই জানতে চ্যাট হবে। বক্স, স্যার চ্যাট বক্সে কোশ্চেন আসছে স্যার। শেষ করে নেই নাকি? ওকে তো আমি এখান থেকে এই ইয়ে থেকে আমি বুঝতে পারি না, বুঝছেন? এই ফ্যাকাল্টির যে ল্যাপটপটা, এটাতে সব আসে না, বোঝা যায় না আপনারা কারা আছেন না আছেন। আমি একটু ইয়ে করে নিই, একটু আগায় নেই, আমি সরাসরি প্রশ্ন করাও যাবে, অসুবিধা নেই, একটু আগায় নিই। হ্যাঁ, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, আর একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, অথবা থার্ড ডিগ্রিও বলা হয়। এটাকে কমপ্লিট শব্দটাই আসলে বেশি ব্যবহৃত হয়, থার্ড ডিগ্রি শব্দটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে আপনাকে দেখতে হবে যে পিআর ইন্টারভ্যালটা দেখতে হবে। বেসিক্যালি আপনি পি এবং পিআর ইন্টারভ্যাল, যেটা আমি বলছিলাম যে স্টার্টিং অফ পিওএফ এন্ড স্টার্টিং অফ কিউআরএস কমপ্লেক্স, এই জায়গাটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। নরমালি এটা হচ্ছে 5টা 5 স্মল স্কয়ারের সমান। 5 স্মল স্কয়ারের চেয়ে বেশি হচ্ছে মানে অ্যাবনরমাল। নরমাল হচ্ছে 5 স্মল স্কয়ার। আর আপনাকে দেখতে হবে আরেকটা জিনিস, যে প্রত্যেকটা পিওএফ এর সাথে একটা করে কিউআরএস কমপ্লেক্স আছে কিনা, নাকি কোনো পিওএফ এরপরে আর কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এই দুইটা বিষয় দেখলে আপনি কিন্তু এবি ব্লকটা বুঝতে পারবেন, যেটা পিআর ইন্টারভ্যাল কেমন, আর এভরি পিওএফ তার পরবর্তী করসপন্ডিং কিউআরএস কমপ্লেক্স দিয়ে ফলো হচ্ছে নাকি হচ্ছে না। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলছে যে প্রত্যেকটা পিওএবি কিউআরএস কমপ্লেক্স তৈরি করবে, মানে সবগুলা পিওএবি ট্রান্সমিট হচ্ছে, কিন্তু পিআর ইন্টারভ্যালটা ফলো নরমাল যে 5 ঘর তার চেয়ে বেশি হবে। তার মানে হচ্ছে এবি নোডে এসে সে যতটুকু দেরি করার কথা তার চেয়ে বেশি দেরি করবে,
কিন্তু সে যাচ্ছে, প্রতিটার সাথে কিউআরএস কমপ্লেক্স হচ্ছে। তার মানে এটি হচ্ছে এই প্রলং পিআর ইন্টারভ্যালটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের বিষয়টা হচ্ছে যে সবগুলা পিওয়েভ কিউআরএস কমপ্লেক্স তৈরি করবে না। কিছু কিছু পিওয়েভ হচ্ছে এবি নোডেই শেষ হয়ে যাবে। সে পিওয়েভ তৈরি করতেছে ঠিকই, কিন্তু ওই ইম্পালসটা আসলে ভেন্ট্রিকেলে যায় না। তো এরকম যদি পাওয়া যায় যে কিছু কিছু পিওয়েভের পরে আর কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে ইট ইজ সেকেন্ড ডিগ্রি হার্ট। এটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা মোবিস টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 1টা হচ্ছে যে প্রগ্রেসিভ প্রলঙ্গেশন। প্রথমটাতে পিআর ইন্টারভ্যালটা এরকম ছিল, পরে আর একটু বাড়ছে, পরে আর একটু বাড়ছে, তারপরে আর পরের পিএফটা আর যায় না, আবার এরকম শুরু হয়েছে, আবার প্রগ্রেসিভ প্রলঙ্গেশন করে এক পর্যায়ে এসে কিউআরএস কমপ্লেক্সটা আর পাওয়া যাচ্ছে না। আর মোবিস টাইপ 2 হচ্ছে ফিক্সড। ধরেন যে আপনার পিআর ইন্টারভ্যাল গুলো ফিক্সড, এই যে এটাও ফিক্সড, এটাও ফিক্সড, এটাও ফিক্সড, কিন্তু মাঝখানে কিছু পিওয়েভ এর টোটালি কোনো ট্রান্সমিশন হয় না, যার কারণে তারপরে আর কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। আর কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে যে কোনো কোঅর্ডিনেশন নাই, পিওয়েভ এর মতো চলতেছে, কিউআরএস এর মতো চলতেছে। তার মানে এসএ নোড থেকে যে ইম্পালসটা তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র এট্রিয়াকেই ডিপোলারাইজ করছে, সেই ইম্পালসের কোনোটাই কিন্তু ভেন্ট্রিকেলে যায় না। ভেন্ট্রিকেলের জন্য নতুন করে আরো অন্য কোনো জায়গা থেকে ইম্পালস তৈরি হয়েছে, যেটা হচ্ছে ভেন্ট্রিকেলকে ডিপোলারাইজ করছে। তার মানে এট্রিয়া এবং ভেন্ট্রিকেল তার আলাদা পদ্ধতিতে চলছে। এটা হচ্ছে আপনার কমপ্লিট হার্ট ব্লক। এগুলো একটু জটিল মনে হইতে পারে আপনাদের জন্য। অনেক সময় আমি দেখছি যে ওই কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি আপনাদের এই আন্ডার গ্রাজুয়েটে মাঝে মাঝে হচ্ছে অস্পিতে দিয়ে দেয়, অন্যগুলো হয়তো আপনাদের অস্পিতে আসবে না বা ইয়েতে জিজ্ঞেস করবো না, কিন্তু আপনাদের মানে এটা জানতে হবে আসলে। এগুলো খুব বেসিক জিনিস, আপনাদের এটা চর্চার বিষয়। আমি আজকে একদিন বলে দিলাম আর আপনি সব ইসিজিতে মাস্টার হয়ে গেলেন, বিষয়টা সেরকম না। এটা অনেক প্র্যাকটিসের বিষয়, কন্টিনিউয়াস প্র্যাকটিসের বিষয় আছে। এখন এই জায়গাটা আপনারা দেখেন, এই যে পিআর ইন্টারভ্যাল, যে পি থেকে শুরু হইলো আর কিউআরএস পর্যন্ত, এখানে কয় ঘর আছে বলেন তো একজন? এনিওয়ান? স্যার 6টা। 6টা, মানে 5টার চেয়ে বেশি। কিন্তু প্রত্যেকটা পি এর পরে দেখেন এই যে এই পি এর কিউআরএস হচ্ছে এটা, এই পি এর কিউআরএস এটা, সবগুলা পিওএফ কিন্তু ট্রান্সমিট হচ্ছে, এমন কোনো পিওএফ নাই যেটা ট্রান্সমিট হয় নাই। তার মানে ইট ইজ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এবং এই ধরনের ইসিজি আপনারা ফ্রিকোয়েন্টলি পাইতে পারেন, আপনাদের বাবা মা কারো ইসিজি করছেন, সেরকম এইরকম ইসিজি পাইতে পারেন। কিন্তু পাওয়ার পরে আপনি দেখলেন যে এটা কিন্তু সাধারণত ইট ইজ নর্মাল, বিনাইন কন্ডিশন, এটা কোনো ট্রিটমেন্টও লাগে না, এটা ক্লিনিক্যাল কোনো সিগনিফিকেন্স নেই। এটা নিয়ে খুব অনেকে প্যানিক হয়ে যায় যে কি হইলো না হইলো এরকম মনে হচ্ছে। কিন্তু আপনি যদি এটা জানেন যে এটা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, আপনি কিন্তু তখন আপনার বাবা অথবা মাকে এসেও করতে পারবেন যে না, এটা আসলে হার্টের খুব সিরিয়াস কোনো কন্ডিশন না, এটার জন্য কোনো ঔষধও লাগবে না। এই যে মোবিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মোবিস টাইপ, এটা দেখেন এই পিআর ইন্টারভ্যালটা একটু ছোট, এই পিআর ইন্টারভ্যাল আরেকটু বড়, এই পিআর ইন্টারভ্যাল আরো বড়। এরপরের যে পিওএফটা তার কিন্তু কোনো কিউআরএস নাই, সে কিন্তু ট্রান্সমিট হয় না। আবার দেখেন শুরু হয়েছে এই পিআর ইন্টারভ্যাল একটু ছোট, এটা একটু বড় হয়েছে, এটা একটু বড় হয়েছে, মানে প্রোগ্রেসিভ লেংথেনিং অফ পিআর ইন্টারভ্যাল ফলোড বাই এ নন ট্রান্সমিটেড পি, একটা পি ট্রান্সমিট হয় না। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এটার করসপন্ডিং এ আপনি দেখেন আরেকটা যে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আছে মোবিস টাইপ 2, এখানে দেখেন ফিক্সড পিআর ইন্টারভ্যাল, এই যে পিআর ইন্টারভ্যাল, এই যে পিআর ইন্টারভ্যাল, যেগুলা ট্রান্সমিট হয়েছে সেগুলো সবগুলা কিন্তু ফিক্সড, একই সমান, কিন্তু মাঝখানে দেখেন একটা পি আছে, এটা কোনো ট্রান্সমিট হয় না, এটার পি ট্রান্সমিট হয় নাই, এটা আবার পি ট্রান্সমিট হয় না। তার মানে কিছু পি গেছে, কিছু পি যায় নাই, কিন্তু পিআর ইন্টারভ্যাল কিন্তু ফিক্সড। এটা হচ্ছে মোবিস টাইপ। এটা ওই টাইপ 1 এর মতো, এটা প্রোগ্রেসিভ লেংথেনিং না। আর এটা দেখেন কমপ্লিট হার্ট ব্লক, যে এখানে পি আছে, এই জায়গায় পি আছে, এখানে পি আছে, এই জায়গায় পি, এই পি, এই পিআর ইন্টারভ্যালের পি আর কিউআরএস এর কোনো কোঅর্ডিনেশন কিন্তু নাই, সে পি এর মতো চলতেছে, কিউআরএস এর মতো চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট হার্ট। তাহলে এই যে দেখেন আপনি যদি আমরা এইভাবে বলি যে দেখেন এটা হচ্ছে পথে হলো দেরি, মানে হলো তার পথে তার দেরি হয়ে গেছে, যতটুকু দেরি হওয়ার কথা তার চেয়ে বেশি দেরি হয়েছে, পথে হলো দেরি। আর এখানে দেখেন মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না, যেখানে পাচ্ছে না সে দেখা, কিন্তু মাঝে মাঝে সে দেখা পাচ্ছে, চিরদিন পাচ্ছে না। আর এটা একদম মানে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে দেখে, মানে
কোনো সমন্বয় নাই। আপনি এট্রিয়াম এর মতো থাকেন, ভেন্ট্রিকেল আমরা ভেন্ট্রিকেলের মতো থাকি। পুরা ইয়ার সমন্বয়হীনতা। এটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। এখন আমাকে এই চ্যাট বক্সের কোয়েশ্চেন বলেন তো, কে জানি বলছিলেন? আমি আসলে এখানে বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি না এটা। একটা দুইটা কোয়েশ্চেন বলেন। আমাদের একটু সময় আছে, অসুবিধা নেই। চ্যাট বক্সে কি কোয়েশ্চেন আসছে বলেন? স্যার একজন জিজ্ঞেস করেছে অ্যাকিউট এমআই আর রিসেন্ট এমআই এর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাকিউট এমআই, রিসেন্ট এমআই এর বিষয়ে ডিফারেন্স হচ্ছে আপনি যখন ইসিজি ডিল করবেন, আপনাকে কিন্তু আপনার ব্যাপার হচ্ছে যে আপনি অ্যাকিউট আর ওল্ড, ঠিক আছে? এই দুইটাই আপনি দেখবেন। আপনার রিসেন্ট এমআই, ইসিজিতে আপনি রিসেন্ট এমআই বলা হচ্ছে। অ্যাকিউট আর রিসেন্ট এর কিছু ডিফারেন্স হচ্ছে আসলে ম্যানেজমেন্ট। যখন আমরা এই 24 ঘন্টা 12 ঘন্টা পার হয়ে যায়, তখন আমরা রিসেন্ট এমআই বলি, চেস্ট পেইন। কারণ এখানে আমরা ফিজিওলাইটিক দিব কি দিব না, আমরা এই ডিসিশনটার জন্য আমরা কি ইমার্জেন্সি পিসিআই করব নাকি রেস্কিউ পিসিআই করব, এটার জন্য আমাদের এই ডিফারেন্স। সুতরাং আমাদের ইসিজির ক্ষেত্রে আমরা দুইটা জিনিসই মনে রাখবো। একটা হচ্ছে অ্যাকিউট এমআই, এসটি এলিভেটেড অ্যাকিউট এমআই, একটা বলবো আমরা হচ্ছে ওল্ড এমআই। এখানে ইসিজি কে ডেসক্রাইব করার জন্য কিন্তু আমরা রিসেন্ট এমআই শব্দটা ইউজ করব না। দিস ইজ ক্লিনিক্যাল, দ্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। আর কোনো কোয়েশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল যে হাইপারক্যালেমিয়া ইনডিউসড এসটি এলিভেটেড এমআই কিভাবে ডিফারেনশিয়েট করব? এটা আমি উল্লেখ করব না, এটা আপনাদের উল্লেখ করব না। সবকিছু আসলে কভার করতে পারবো না। ইলেকট্রোলাইট, ইসিজি চেঞ্জ ইন ইলেকট্রোলাইট একটা বিশাল বিষয়, এবং পটাশিয়াম রিলেটেড ইসিজি চেঞ্জ হচ্ছে সবচেয়ে জটিল একটা বিষয়। পটাশিয়াম রিলেটেড ইসিজি চেঞ্জ অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে। কোনো ইসিজি একদম ক্যারেক্টারিস্টিক মনে হয় যে এটা অ্যাকিউট এমআই, কিন্তু এগুলো আসলে দেখা যায় যে হাইপারক্যালেমিয়ার কারণে হচ্ছে। এই জিনিসটা আসলে বাকি থাকুক, বেসিক জিনিস আপনারা জানেন, ওইটা আপনারা এক পর্যায়ে অবশ্যই জানতে পারবেন, নিজেই বুঝতে পারবেন। এটা আলোচনা করতে গেলে আমাকে আবার ইয়েতে আসতে হবে। কারণ হচ্ছে যে এসটি সেগমেন্ট এবং টি এবং কিউআরএস কমপ্লেক্স, এই জায়গাগুলাকে যারা হ্যাম্পার করে, তাদের ইসিজি চেঞ্জ গুলা কিরকম থাকে? এই জায়গাগুলাকে কারা হ্যাম্পার করে? এটা হচ্ছে ইস্কেমিয়া হ্যাম্পার করে, এই জায়গাগুলাকে ড্রাগস হ্যাম্পার করে, এই জায়গাগুলাকে হচ্ছে ইলেকট্রোলাইট হ্যাম্পার করে। বুঝতে পারছেন? তাহলে এদের ক্ষেত্রে কিন্তু ওই যে বিভিন্ন ড্রাগস অথবা এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে কিন্তু এসটি চেঞ্জ হইতে পারে, টি ওয়েভের চেঞ্জ হইতে পারে, কিউআরএস কমপ্লেক্সের চেঞ্জ হইতে পারে। আর কোশ্চেন? এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে নাকি বলেন তো? শোনা যায় আমাকে? জি স্যার শোনা যায়। আচ্ছা, আমি তাহলে লাস্ট সেগমেন্টে চলে আসি। আমাদের ইসিজি ক্লাস শেষ পর্যায়ে। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে ইজি করার জন্য, যে আপনারা প্র্যাকটিক্যালি ইসিজিটা যখন দেখবেন কিভাবে দেখবেন সেটা। তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন একটা পেশেন্টের, এখানে আমি একটা ক্লু দিয়ে দিই, আপনি যখন কমপ্লিট হার্ট ব্লক দেখেন, এখানে দেখেন আর ইন্টারভেল কি রেগুলার মনে হচ্ছে না ইরেগুলার মনে হচ্ছে? স্যার রেগুলার মনে হচ্ছে। রেগুলার মনে হচ্ছে। এর কারণটা হচ্ছে যে এখানে পি ওয়েভের যে জিনিস, যে এসএনওডের ইম্পালস, সেটা এট্রিয়ামকে চালাচ্ছে, আর ভেন্ট্রিকল তার একটা বিকল্প একটা জায়গা থেকে ইম্পালস দিচ্ছে, এবং সেটাও রেগুলারলি ইম্পালস হয়, সেজন্য এটা রেগুলার। এই যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, এটা কি রেগুলার মনে হচ্ছে না ইরেগুলার মনে হচ্ছে? এই যে আর ইন্টারভেল রেগুলার। এখানে পি ওয়েভটা প্রলং হচ্ছে, ফিক্সড মাত্রায় প্রলং হচ্ছে। যদি তার 6 সেকেন্ড হয় তাহলে 6, যদি তার 8 হয় তাহলে 8, সবগুলাতে 8। সেজন্য এটা হচ্ছে ইট ইজ রেগুলার। এই জায়গাটা দেখেন, এখানে এই যে টাইপ 1 অথবা টাইপ 2, এটা কি রেগুলার অর ইরেগুলার? ইরেগুলার। তাহলে এই যে আর ইন্টারভেল ইরেগুলার, এই আর ইন্টারভেল ইরেগুলারের আরেকটা জায়গা কি আছে বলেন তো? আরেকটা ইসিজি ইরেগুলার হার্ট রেট, আর একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখানে দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কোনো ভিজিবল পিওএফ নাই, আর এখানে দেখেন পিওএফ আছে। তাহলে আপনি যখন ইরেগুলার একটা রিদম দেখবেন, সেখানে যদি পিওএফ আপনি পান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ইট মে বি এ কেস অফ সেকেন্ড ডিগ্রি হার্ট। আর পিওএফ না পাইলে আপনাকে চিন্তা করতে হবে ইট ইজ এ কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। বান্ডেল ব্রাঞ্চ ব্লক নিয়ে খুব বেশি বলার দরকার নেই, এটা জটিলও না আবার সহজও না। শুধু মনে রাখেন যে একটা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর একটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে?
রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আরএসআর প্যাটার্ন থাকে B1 এ, আর স্লাট এসওএফ থাকে 1 ABL B5 B6। কিউআরএস কমপ্লেক্স বড় হইতে পারে, আবার নরমালও থাকতে পারে। যদি নরমাল হয় তখন এটাকে আমরা ইনকমপ্লিট আরবিবি বলি, বড় হইলে এটা কমপ্লিট আরবিবি। এই যে দেখেন B1 এ কি আছে, আরএসআর মানে এম প্যাটার্নের মতো আছে একটা। আর এই B5 B6 এ যদি দেখেন তাহলে দেখেন এসইএফটা কিন্তু স্লাট, মানে এসইএফ তো সাধারণত এরকম স্ল্যান্ডার থাকে, এই নিচে উঠেই আবার উঠে যায়। এখানে দেখেন গ্যাপ দিয়ে উঠছে, যে ওয়াইড হচ্ছে, এই যে ওয়াইড স্লাট এসইএফ, এই জিনিসটা হচ্ছে প্যাথোগনমিক ফর রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে দেখেন ডমিনেন্ট এসইএফ ইন B1 উইথ ব্রড নচ এম শেপ আর ইন দ্য B6 এবং কিউআরএসটা ওয়াইড হবে। এই যে দেখেন B1 এ দেখেন ডমিনেন্ট এসইএফ, আর এই B5 B6 এ দেখেন এই যে এম প্যাটার্ন, এম প্যাটার্ন, এই যে এম প্যাটার্ন B5 B6, যেটা আপনি আরবিবি তে B1 এ পাচ্ছিলেন এম প্যাটার্নের মতো, এখানে উল্টাটা পাচ্ছেন B5 B6। তাহলে এটা হচ্ছে এলবি। এখন আপনাদের কাছে অনেক জটিল মনে হইতে পারে যে এটা আরবিবি এলবিবি কেমনে বুঝবো, এই না সেই না। কোনো জটিলের কোনো সময় ইয়ে নাই, খুব সহজ একটা জিনিস আছে, একটা গ্রেট টিপস দিচ্ছে, গ্রেট টিপস। জাস্ট লুক এট দ্য কিউআরএস অফ লিড 1। লিড 1 এর কিউআরএস দেখেন, যদি এখানে স্লাট এসওএফ পান দেন ইট ইজ আরবি। আপনাকে চেস্ট স্ট্রিপ দেখার প্রয়োজনই নেই, আরবিবি এলবিবি ডায়াগনোসিসের জন্য চেস্ট স্ট্রিপ দেখার প্রয়োজন নেই। আপনি লিড 1 এর স্লাট এস পাইলেই সেটা আরবিবি, এম প্যাটার্ন পাইলেই সেটা এলবি। দেখেন এখানে লিড 1 এ কি আছে বলেন তো একজন, কি পাচ্ছেন? স্লার্ডেস। স্লাট এস, নরমাল কিন্তু না, নরমাল একটা লিড 1 এর এস দেখেন, আর এটা দেখেন স্লাট এস, তার মানে এটা আরবিবি। আর এখানে লিড 1 এ কি পাচ্ছেন আপনি? এম প্যাটার্ন। ইট ইজ এলবি। এটা হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ইসিজি মোটামুটি কভার করে ফেলছি। কিছু জিনিস আমি ইচ্ছা করেই আনি নাই, এগুলো হচ্ছে আপনাদের হোম কাজ। স্যার ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, স্ট্রেন প্যাটার্ন, WPW, এই হচ্ছে আপনাদের হোম কাজ। হোম কাজটা আপনারা কোথা থেকে করবেন বলেন? স্যার বই, কোন বই? স্যার আব্দুল্লাহ আব্দুল্লাহ স্যারের স্যারের বই ECG আছে, বা আব্দুল্লাহ স্যারের বই। হ্যাম্পটন, স্যার আব্দুল্লাহ স্যারের হ্যাম্পটন। বইয়ের বাইরে হ্যাম্পটন আছে নাকি? হ্যাম্পটন কিনছো? জি স্যার। হ্যাম্পটনের কোনটা কিনছো? হ্যাম্পটনের তো 4টা বই আছে। স্যার ছোট বই। নাম কি? ইসিজি মেড ইজি। এগুলো আপনি এই আব্দুল্লাহ স্যারের বই হ্যাম্পটন পড়েন, আর আমি যা বলছি বললাম মনে করার চেষ্টা করেন। আমার মনে হয় ইসিজি কি কঠিন লাগছে না সহজ লাগছে বলেন, যতটুকু বুঝতে পারছেন কঠিন লাগছে কি মনে হয়? স্যার ইসিজি অ্যাকচুয়ালি মানে এমনিতে কঠিন মনে হয় না, কিন্তু স্যার মানে বাস্তবে স্যার পেপার দেখলে অনেক কঠিন মনে হয় স্যার। মানে তখন দেখা যায় যে মানে বুঝতেছি না কিছু, কিন্তু এমনিতে মনে হয় সব বুঝি, কিন্তু এখন পেপার দেখলে বাস্তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি তো সূত্রগুলো শিখলেন, এই সূত্রগুলো আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে। মিনিমাম আপনি 1000 ইসিজি দেখবেন, দেখার পরে আপনার সহজ মনে হবে, এরপরে সহজ মনে হওয়া শুরু হবে। ঠিক আছে, আপনারা পাশ করে যখন ইন্টারনিতে যাবেন, আপনাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা রোগীর ইসিজি রিপোর্ট না দেখে ইন্ডিভিজুয়ালি নিজেরা হচ্ছে এটাকে রিপোর্ট করবেন, করে লিখে রাখবেন। পরে আপনি যে রিপোর্টটা দেওয়া আছে তার সাথে মিলানোর চেষ্টা করবেন, যে আমারটা হইল কিনা, সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন। আপনাকে এইভাবে করতে হবে, আমরা তো এইভাবে ইসিজি শিখছি। ইসিজি শেখার জন্য নিয়ম জানার পরে আপনাকে প্র্যাকটিসে জানতে হবে। নিয়মগুলো যদি না জানেন তাহলে সমস্যা হচ্ছে যে আপনার সারা জীবন প্র্যাকটিস করলেও আপনি ইসিজি মাস্টার হইতে পারবেন না। কারণ আপনি তো ওই গদবাঁধা লিড দেখা শুরু করবেন, লিড 1 দেখবেন, একবার শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু প্রথমেই যে আপনাকে একটা ডিটেইলস দেখতে হবে, ক্যালিব্রেশন দেখতে হবে, পেপার স্পিড দেখতে হবে, এরপরে যে আপনি করসপন্ডিং লিড অনুযায়ী দেখবেন, এরপরে যে আপনি পিওএফ এর রেগুলারিটি দেখবেন, পিওএফ পিআর ইন্টারভ্যাল দেখবেন, প্রেজেন্স অফ পিওএফ দেখবেন, এই যে কথাবার্তাগুলো বললাম, তারপরে এক্সিস ডেভিয়েশনের যে সূত্রগুলো বললাম, সেগুলো যদি না জানেন আপনি 1000 ইসিজি দেখলেও আপনার ওই একই কনসেপ্ট, আপনি মানে মাস্টার হইতে পারবেন না। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের বিষয়। এখন আপনাদের জন্য পরীক্ষা পারপাসে আপনারা আমি যেগুলো বলে দিচ্ছি, যে আপনি একটা অ্যাকচুয়াল ফিব্রিলেশন ইসিজি শিখবেন, একটা এমআইড ইসিজি শিখবেন, কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি শিখবেন,
আর অনেক সময় আমি দেখছি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি থাকে with straight। এই 4টা ইসিজি আপনারা এভাবে শিখবেন। একটা হচ্ছে ফাইন্ডিং, ডেসক্রাইব দ্য ফাইন্ডিং, একটা হচ্ছে প্রেজেন্ট দ্য সাইন, প্রেজেন্ট দ্য সিম্পটম, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন। এই 6টা স্টেমে বা ইসিজি গুলো যদি থাকে তাহলে এই 6টা স্টেমে থাকে। এভাবে আপনারা এটা শিখে যাবেন। এটা হচ্ছে পরীক্ষা। আর কোনো কোয়েশ্চেন বলেন তো? সময় আছে একটু বলেন। এই ক্লাসে অথবা আগের ক্লাসে বুঝতে সমস্যা হচ্ছে এরকম কোয়েশ্চেন বলেন। স্যার আগের ক্লাসে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলতে আসলে বোঝাটা কি? ওটা বুঝে নাই, আমি আপনার কথা শুনতেছি না। স্যার রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলতে আসলে বোঝাটা কি স্যার? এটা যদি একটু বলতেন। এক্সিস ডেভিয়েশনটা বুঝেন নাই? হ্যাঁ। আচ্ছা, এক্সিস ডেভিয়েশনে আমি যেটা বলছিলাম যে প্রথম সূত্রটা দেখবেন হচ্ছে যে লিড 1 এবং লিড 2 এই দুটো আপনার পজিটিভ কিনা। এই দুটো যদি প্রিডমিনেন্টলি পজিটিভ হয় দেন এক্সিস ইজ নরমাল। আপনার লিড 3 দেখার কোনো প্রয়োজন নাই। লিড 1 and lead 2 is predominantly positive, there is normal cardiac axis. যদি আপনার লিড 1টা হচ্ছে নেগেটিভ থাকবে আর লিড 2 পজিটিভ হয়, লিড 2 পজিটিভ হলে লিড 3টাও পজিটিভ হবে। লিড 2 লিড 3 পজিটিভ, 1 হচ্ছে নেগেটিভ। মেইন জিনিসটা হচ্ছে 1 নেগেটিভ 2 পজিটিভ। তাহলে এটা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। রাইট এক্সিস ডেভিয়েশন এটা হচ্ছে এই রাইট দিকে হচ্ছে এক্সিসটা চলে আসছে। এটা তো লেফট, লিড 1 তো এদিকে থাকতেছে আর লিড 3 থাকতেছে এরকম। তার মানে এটা থাকতেছে লেফটে আর লিড 3 থাকবে হচ্ছে রাইটে। তার মানে এক্সিসটা রাইটের দিকে যত সরবে তত 1 এর দিকে 1 হচ্ছে নেগেটিভ হবে। 1 নেগেটিভ হওয়া মানে হচ্ছে এই 1 থেকে অন্তত 90 ডিগ্রির চেয়ে বেশি সরে গেছে। এই জন্য এটা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন। আর লেফট এক্সিসের ক্ষেত্রে বলছিলাম যে আপনি লিড 1টা হচ্ছে পজিটিভ, লিড 2টা আপনি তখন দেখবেন যে লিড 1 আর 2 দুইটাই পজিটিভ হওয়ার কথা নরমাল এক্সিসে। 2টা যখন নেগেটিভ আছে কিন্তু 1 পজিটিভ, দেন ইট ইজ লেফট এক্সিস ডেভিয়েশন। কারণ হচ্ছে 2টা হচ্ছে এই বরাবর থাকতেছে 60 ডিগ্রিতে। তার 90 ডিগ্রি পর্যন্ত সে কিন্তু পজিটিভ থাকতেছে। 90 ডিগ্রিতে বেশি যদি ইলেকট্রিক ডিরেকশনে যায় তখন হচ্ছে 2 তে হচ্ছে মানে আপনার হচ্ছে ভোল্টেজ ক্রাইটেরিয়া অনুযায়ী সেখানে নেগেটিভ ডিফ্লেকশন হবে। তার মানে এর 90 ডিগ্রির চেয়েও বেশি সে সরে গেছে। কোন দিকে সরছে? সে লেফটের দিকে সরছে। এটাই হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটা আপনি সহজ সূত্র মনে রাখেন যে 1 এবং 2 পজিটিভ মিন্স নরমাল এক্সিস। 2 নেগেটিভ 1 পজিটিভ মিন্স হচ্ছে লেফট এক্সিস। লিড 1 নেগেটিভ 2 পজিটিভ মিন্স হচ্ছে রাইট এক্সিস। এটা সহজ সূত্র। আর কোনো জটিল সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নাই। কারণ এগুলো আছে হিসাব করে করে তারপর এক্সিস বের করে, এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা না। কারণ রুগী আপনাকে ইসিজি দেখার জন্য আপনি 10 মিনিট সময় ব্যয় করতে পারবেন। ECG আপনাকে within seconds you have to interpret the ECG. Any more question? আরো 5 মিনিট আমরা ক্লাস নেব। একটু কোশ্চেন বলেন। আর কিন্তু ECG কোনো ক্লাস হবে না আপনাদের। এখানেই শেষ। ST এলিভেটেড এমআইটা কিভাবে দেখবো স্যার? নন ST এলিভেটেড MI আসেন। এই জায়গায় আপনি কি কি চেঞ্জ পাচ্ছেন দেখেন তো। প্রথমে আপনি কি পাইলেন? হাইপার অ্যাকুইটি। এরপরে পাচ্ছেন ST এলিভেশন। এরপর হচ্ছে আপনি T ইনভার্সন। নন ST এলিভেটেড MI তে আপনাকে ST এলিভেশন কিন্তু থাকবে না। নন ST এলিভেটেড মানে ST এলিভেটেড নাই। কিন্তু আপনার এই T ইনভার্সনটা থাকতে পারে এবং ST টা সাধারণত তখন ডিপ্রেশন হয়, ST ডিপ্রেশন হয়। ইনভার্সন এলিভেশন না হয়ে ST ডিপ্রেশন হয়। তার মেকানিজম অনেক ব্যাপার আছে। আমি এটা আসলে উল্লেখ করিনি। এটা হচ্ছে ST ডিপ্রেশন হবে। আপনি এই লিড গুলাতে যেমন 2, 3 ABF এ যেখানে এই করসপন্ডিং লিডে আপনি দেখবেন যে ST ডিপ্রেশন আছে, T ইনভার্সন আছে অথবা শুধু ST ডিপ্রেশন আছে। এটা হচ্ছে সাথে অ্যাকিউট করোনারি সিনড্রোমের যে টিপিক্যাল সিম্পটম আছে তখন আপনি এবং ট্রপোনিন আইটা হচ্ছে রয়ে যাচ্ছে। সেটা হচ্ছে নন ST এলিভেটেড MI।
অথবা এমনও হইতে পারে যে আপনার নন এসটি সিএসসি একদম মিনিমাম সিম্পটম থাকে যেটা ইসিজি দেখে বুঝতে পারা যায় না, সেরকম হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু আমরা ইসিজি দেখে একটা রোগী যখন চেস্ট পেইন মানে ক্যারেক্টারিস্টিক একিউট করোনারি সিনড্রোমের চেস্ট পেইন নিয়ে আসে, আমরা ইসিজি করি। ইসিজি করার পরে তার যদি এসটি এলিভেটেড এমআই থাকে সে হচ্ছে স্টেম। যদি এসটি এলিভেটেড এমআই না থাকে তখন আমরা দেখি যে তার ট্রোপোনিনটা রেইজ অথবা রেইজ না। যদি এসটি এলিভেটেড এমআই স্টেমের কোনো চেঞ্জ নাই বা অন্য যেসব চেঞ্জ আছে যেগুলোকে আমরা তাকে স্টেমই বলতে পারবো না, তখন আমরা যদি দেখি যে ট্রোপোনিনটা নরমাল তার মানে সে হচ্ছে আনস্টেবল এনজাইম। আর যদি ট্রোপোনিনটা এলিভেটেড তার মানে সে হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই। এভাবেই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন। আর কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? স্যার একটা টার্ম মাঝে মধ্যে দেখি যে হাই ল্যাটারাল ইসকেমিয়া, স্যার এটা কিভাবে বুঝে ইসিজি দেখে? বলেন, কে জানি বলছিলেন? স্যার ইসিজি মানে মাঝে মধ্যে একটা টার্ম দেখি যে হাই ল্যাটারাল ইসকেমিয়া, স্যার এটা ইসিজি তে কিভাবে বুঝে? ল্যাটারাল লিড হচ্ছে আপনার চারটা, এটা হচ্ছে 1 ABL B5 B6, বুঝতে পারছেন? দেখা যায় আমাকে? জি স্যার। এই জায়গাটাতে আপনি আসেন, এই যে দেখেন V5 V6 1 ABL, এটা থেকে এটা হচ্ছে এই চারটা হচ্ছে ল্যাটারাল লিড। এর ভিতরে হাই ল্যাটারাল কোনটা হবে আপনি বলেন? ল্যাটারালের ভিতরে আবার হাই কোনটা? কোন দুইটা লিড বলেন? এবিএল এর 1। ABL আর 1, তাহলে শুধুমাত্র 1 আর ABL এর চেঞ্জ আছে, B5 B6 এ নাই। এরকম যখন পাওয়া যাবে তখন এটার নাম হচ্ছে হাই ল্যাটারাল ইসকেমিয়া। এনি কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন বলেন, যে কোনো কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন আপনাদের প্র্যাকটিক্যাল মানে যে কোনো স্যার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে আসি নাই, বুঝছেন? সবগুলা নিয়ে আসা 2 দিনের ক্লাস না, এটা হচ্ছে আসলে মানে 8টা ক্লাসকে 2টা ক্লাসে রূপান্তরিত করছে। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মানে হচ্ছে এটা কেওটিক, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এরকম গ্রাফ চলতেছে এরকম, বুঝতে পারছেন? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এই দুটো জিনিসকে আনে নাই, এটা দুটো আনে নাই। এটা হচ্ছে মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন তো ইমিডিয়েট আপনাকে ম্যানেজমেন্ট নিতে হবে। তো এটা আমি আপনাকে একটু বলি, যদি বলার চেষ্টা করি, যে একটপিক অংশটা দেখেন, এই যে জিনিসটা এটা কি বলেন তো? এই জিনিসটা কি বলেন? একজন যিনি প্রশ্ন করছেন সে বলো, তুমি বলো। এই বিটটা আর এই বিটটা, এই যে কিউআরএস আর এই কিউআরএস, এটার মধ্যে পার্থক্য কি বলেন? স্যার হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস এর যে ডিরেকশন যেদিকে, টিউব এর ডিরেকশন তার বিপরীত। তার মানে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকুলার একটপিক। ঠিক আছে? এরকম ভেন্ট্রিকুলার একটপিক যদি টানা 3টা থাকে, পরপর 3টা থাকে, মাঝখানে কোনো নরমাল বিট নেই, দেন ইট ইজ কল্ড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। 3টা অ্যাটলিস্ট 3টা থাকলে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হবে। আর এটা যদি কন্টিনিউয়াস শুধু এটাই চলতে থাকে তাহলে এটা হচ্ছে রান অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা পাশাপাশি 2টা হইতে পারে। 2টা হইলে 2টা পর্যন্ত এটাকে বলা হবে একটপিক। 2টা 3টা যদি চলে আসে পাশাপাশি, মাঝখানে কোনো নরমাল নেই, তখন এটা একটপিক, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবং আরো যদি থাকে, এমন দেখা যায় যে পুরা লিডে কন্টিনিউয়াস শুধু এটাই চলতেছে আর কিছু নাই, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর এই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মানে হচ্ছে যে এই ধরনের ওয়াইড কমপ্লেক্স যেগুলো রেগুলার কোনো প্যাটার্নে চলে, ট্যাকিকার্ডিয়া যেরকম রেগুলার স্পেস দিয়ে 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 এরকম করতে থাকবে, এটা রেগুলার না, এটা কেওটিক, এরকম কোনো ধরনের কোনো প্যাটার্ন নাই, মনে হবে যে এরকম একটা গ্রাফ আসতেছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটা আমি আসলে এই জায়গাটা মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন থেকে এই যে অংশটা আমি হাইলাইট করিনি, কারণ সব জিনিস এগুলা আপনাদের সবচেয়ে ভালো মানে এই যে কনসেপ্টটা দিলাম, এই কনসেপ্ট অনুযায়ী যদি আপনি হ্যাম্পটনের বইটা পড়ে ফেলেন তাহলে দেখবেন যে আপনার সব ইসিজি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সাথে সাথে না পড়েন, এই 1-2 দিনের ভিতরে ক্লিয়ার পড়া শেষ না করেন, তাহলে আবার মাথা থেকে সব আসা কিছুই থাকবে না। এনি মোর কোয়েশ্চেন?
আর কোশ্চেন না থাকলে আজকের মতো শেষ করি। খোদা হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ।